অপরিকল্পিতভাবে নির্মাণের কারণেই ১৪ তলা বিটিআই ভবনের আগুন নেভাতে লেগেছে দীর্ঘ সময়। ফায়ার অ্যালার্ম যে ওইটাও নাই, একটু ফোন করে যে বলবে সেটাও কেউ করা নাই। বিটিআই বিল্ডিং টেকনোলজির আইডিয়া, তাদের কোনো আইডিয়া নেই বিল্ডিং করার। এই বিটিআই ভবনে এতটুকু জায়গা নাই একটা গাড়ি নেওয়ার মতো, পানি নেওয়ার মতো, বাসা বসবাসের অনুপযোগী। মালপত্র আনতে গেলে বিল্ডিং দেবে যাবে না, এটারও কোনো গ্যারান্টি নাই। ভবনে তাদের নিজস্ব যে ব্যবস্থা থাকা দরকার সেই পরিমাণ ব্যবস্থা নেই। বিভিন্ন বিল্ডিং এর রিজার্ভারে আমরা পাম্প ফিট করে আগুনে পানি দিচ্ছি। আগুনে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করতে সময় লাগে প্রায় ২.৫ ঘন্টা। 20% মতো লোকজন আর কি বের হয়ে আসতে পারছিল আর কি। ততক্ষণে আপনার 4th ফ্লোরে আগুন লেগে যাওয়ার কারণে বাকিরা আর নামতে পারে না। প্রায় 1 ঘন্টার মতো আমরা ছাদে ছিলাম, ফায়ার ব্রিগেডের লোক নিচে নামায় নিয়ে আসছে। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। যারা আটকা পড়েছিল তাদেরকে আমরা অন্য রাস্তায় উদ্ধার করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি সঞ্জয়ানা চৌধুরী এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় পলাতক অভিযুক্তরা দেশ ছাড়তে পারে, তথ্য গোয়েন্দাদের। বিমান ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি। সিম নিবন্ধন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে এয়ারটেলের ২১ কর্মকর্তা কর্মচারী আটক, ১ লাখ সিম জব্দ। গুপ্ত হত্যার সাথে বিএনপি জামাতি জড়িত, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, প্রতিদিন ইফতারে মিথ্যাচার করছেন বিএনপি নেত্রী। গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র নদী ভাঙন, স্লুইস গেট ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এবং তুরস্কের ইস্তানবুলে আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরের সন্ত্রাসী হামলা, কমপক্ষে ৩৬ জন নিহত, আহত শতাধিক, নির্ধারিত সব ফ্লাইট বাতিল। রাজধানীর উত্তরবাড্ডায় ১৪ তলা বিটিআই ভবনের ভয়াবহ আগুন নেভাতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভবনের ৫ তলা পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার পর ভবনে আটকা পড়া শতাধিক মানুষকে প্রায় ২.৫ ঘন্টার পর উদ্ধার করা হয়। খান মোহাম্মদ রুমেল, জুনায়েদ আল হাবিব, তানিন মেহেদি ও ফয়সাল মোর্শেদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২:৩০টার দিকে উত্তর বাড্ডার বিটিআই প্লাজার ১৪ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ফার্নিচারের দোকান থাকায় ভবনের ৫ তলা পর্যন্ত থাকা বাণিজ্যিক ভবনে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তীব্রতা বাড়তে থাকলে আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ে। ২.৫ ঘন্টা আটকে থাকার পর ভবনের আবাসিক অংশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়। ফায়ার অ্যালার্ম যে ওইটাও নাই, একটু ফোন করে যে বলবে সেটাও কেউ করা নাই। রাত ৩:৩০ থেকে আমি স্মেল পেয়ে আমি সরাসরি বেসমেন্টে এসে দেখি অবস্থা। 20% মতো লোকজন আর কি বের হয়ে আসতে পারছিল আর কি। ততক্ষণে আপনার 4th ফ্লোরে আগুন লেগে যাওয়ার কারণে বাকিরা আর নামতে পারে না। প্রায় 1 ঘন্টার মতো আমরা ছাদে ছিলাম। তারপরে আমাদেরকে সবাইকে আর কি ফায়ার ব্রিগেডের লোক নিচে নামায় নিয়ে আসছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এই বিটিআই ভবনে এতটুকু জায়গা নাই একটা গাড়ি নেওয়ার মতো, পানি নেওয়ার মতো সুব্যবস্থা ছিল না। এটা হচ্ছে আমাদের তকদির, আমরা যেভাবে চলে যাচ্ছি। আর বাসা বসবাসের অনুপযোগী, আমরা বাসা নিয়ে আমাদের যেতে হবে। মালপত্র আনতে গেলে বিল্ডিং দেবে যাবে না, এটারও কোনো গ্যারান্টি নাই। আমরা মোটামুটি রাস্তায়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেন স্থানীয় বাসিন্দারাও, কিন্তু পানি সংকটের কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় তাদের। কমার্শিয়াল স্পেস বেসিক্যালি এখানে অনেক ফার্নিচারের দোকান আসলে, এবং ফার্নিচারের দোকানগুলো আছে, যার জন্য এখানে কিন্তু খুব দাহ্য পদার্থ আছে এগুলো, এবং যে লিগার মেটেরিয়াল যেগুলো আছে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। যারা আটকা পড়েছিল তাদেরকে আমরা অন্য রাস্তায় উদ্ধার করেছি। ফায়ার সার্ভিস যারা আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ঘটনা অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিটিআই ডেভেলপার কোম্পানি অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণেই আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। যথেষ্ট পানির অভাব ও যাতায়াত সুবিধা না থাকার কারণেই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও দাবি তাদের। পাশাপাশি সরু রাস্তায় এত বড় ভবন কিভাবে করা হলো তা নিয়েও প্রশ্ন স্থানীয়দের। এদিকে বিটিআই বলছে রাজুকের অনুমতি নিয়েই ভবনটি নির্মাণ করা হয়েছে। সেহরি খাওয়ার জন্য যখন সবাই প্রস্তুতি নিচ্ছিলেন তখনই রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ আগুনের সূত্রপাত। 14 তলা ভবন হওয়া সত্ত্বেও বিটিআই ডেভেলপার কোম্পানি আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা না রাখায় তা দ্রুত আশেপাশে ছড়িয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। রাস্তা না থাকার পরও এত ছোট গলিতে 14 তলা ভবন কিভাবে করা হলো তা নিয়েও প্রশ্ন করেন অনেকে। এছাড়া আগুন নেভাতে ভবনটিতে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা না থাকায়ও এর ভয়াবহতা বেড়েছে বলে মনে করেন তারা। বিটিআই বিল্ডিং টেকনোলজির আইডিয়া, তাদের কোনো আইডিয়া নেই বিল্ডিং করার। এই একটা বিল্ডিং এর মধ্যে এত বড় একটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার মতো কোনো অ্যাক্সেসই নাই। কেয়ারটেকার যে আছে ওরা সমানে চিৎকার করতেছে, ওদের কোনো বাসি নাই, ওদের কোনো রকম সাউন্ড দেওয়ার মতো কিছু ছিল না ওদের। 40 মিনিট ওয়েট পর্যন্ত তারা এখানে ওয়েটিং করছে ফায়ার সার্ভিস গাড়ি এসে। তারপরে ওনারা এখানে কাটার দিয়ে এটা কাটছে, কেটে ভিতরে ঢুকছে। 5টা টাওয়ারের একটা সিঁড়ি, তা সেটা হচ্ছে রাউন্ড সিঁড়ি, এখানে নামার জন্য মানে খুবই কষ্টকর। এদিকে নির্ধারিত সময়ে ফায়ার সার্ভিসের 24টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও সরু গলির কারণে তাদের কাজ শুরু করতে দেরি হয়েছে বলে দাবি করেন তারা। পানি স্বল্পতার কারণে আশপাশের বাড়ি ও ঝিল থেকে তা সরবরাহ করতে হয়েছে বলেও দাবি তাদের। এই জায়গাটা খুব কনজাস্টেড, এখানে আমরা কাজ করতেছি, ডিফিকাল্টিজ হচ্ছে এখানে যে পানির স্বল্পতা প্রথমে ছিল এখানে, তারপর আমরা পিছন থেকে একটা লেক থেকে পানি নিয়ে আসছি। আর এখানে হাইড্রেন সিস্টেম তো যেটা আছে এক্সিস্টিং সিস্টেম তো তেমন ভাবে কাজ করে না কিন্তু আসলে। প্রথম 10 থেকে 15 মিনিট কিন্তু নিজস্ব ফাইট করতে হবে আসলে, আর নিজস্ব ফাইট করলে কিন্তু এই 10 মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে যাওয়ার কথা না। কিন্তু ভবনে যতটুকু রিজার্ভার থাকার দরকার এই পরিমাণ রিজার্ভার নাই এখানে। আমরা বিভিন্ন ভবন থেকে, তারপর পিছনে লেক আছে এখানে, এবং পিছনে ড্রেন আছে, ড্রেনে এবং বিভিন্ন বিল্ডিং এর রিজার্ভারে আমরা পাম্প ফিট করে আগুনে পানি দিচ্ছি। তবে রাজুকের নকশা মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে বলে দাবি বিটিআই কর্তৃপক্ষের। বিল্ডিংটা কমপ্লিটলি রাজুকের বিধি মোতাবেক 1996 সালের কনস্ট্রাকশন রুল অনুযায়ী করা এবং সবকিছু মেনেই করা। ফায়ার এসকেপ সিঁড়িগুলি ওইভাবেই করা আছে যে পিছের টাওয়ার থেকে সামনে পর্যন্ত তারা চলে আসতে পারবে, সেইভাবেই তারা কিন্তু নেমে গিয়েছে। পিছেরটা হলো শুধু পার্কিং এর জন্য, প্রাইভেট কার, মাইক্রোবাস এগুলি যাওয়ার জন্য, কোনো রকম ট্রাক কিনে যাওয়ার জন্য পিছনে কিন্তু কোনো প্রভিশন নাই। এটা ডিজাইনে যাচ্ছিল এক্স্যাক্টলি এইভাবেই করা আছে। প্রায় 5 ঘন্টা চেষ্টার পর কোনো হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছে রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আপনি জানেন যে সকাল 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তো এরপরে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ভবনের যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে একে একে ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। তো ভবনের যারা অধিবাসীরা আছেন তারা তাদের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা দেখেছি তারা একে একে সেখান থেকে বের করে নিয়ে গেছেন। কারণ হচ্ছে যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আপনি জানেন যে ভবনের যে 5ম তলা পর্যন্ত সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তো সেই 5ম তলা পর্যন্ত ছিল বিভিন্ন দোকানের শোরুম। তো যেখান থেকে আবাসিক এলাকা শুরু, অর্থাৎ 6ষ্ঠ তলা থেকে, সেই আবাসিক এলাকাগুলোতে যদিও আগুন যায়নি, কিন্তু হচ্ছে যেহেতু ভবনটি আপনি জানেন যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনে ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের লাইন, দুটি লাইনই নিরাপত্তার কারণে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তো সে কারণে এই ভবনের বাসিন্দাদের এই ভবনে বসবাস করতে, আবারও নতুন করে ভবনে উঠতে আরো বেশ কিছুদিন সময় লাগবে এমনটাই আমরা ধারণা করছি। এবং এই কারণেই যারা ভবনের বাসিন্দারা আছেন তারা এখান থেকে একে একে তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে তারা বের হয়ে গেছেন। আমরা দেখেছি যে সকাল 10:30টায় যখন আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, তো তার পরপরই হচ্ছে ভবনের লোকজন এসে তাদের জিনিসপত্র নিয়ে গেছেন। আর যেসব দোকানপাটগুলো পুড়ে গেছে, তো সেই দোকানের মালিকরাও এসে তাদের দোকানের কি অবস্থা সেটি দেখে গেছেন। তো আসলে দোকানগুলো এমন ভাবেই পুড়েছে যে সেখান থেকে আসলে কিছু বের করে নেয়ার মতো কোনো জিনিস আর অবশিষ্ট নেই। তো তারপরেও তাদের দোকানের সবশেষ অবস্থা দোকান মালিকরা দেখে গেছেন। আর এখানে আরেকটা বিষয় আপনাকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস কিন্তু আমাদের কাছে দাবি করেছিল যে এই এত বড় একটি ভবন, এই ভবনের সামনের দিকে মার্কেট এবং
পেছনের দিকে আলাদা 4টি টাওয়ার রয়েছে, প্রত্যেকটি টাওয়ার হচ্ছে 12 তলা পর্যন্ত এবং সেই টাওয়ারগুলোতেই মানুষজনরা থাকেন। তো এত বড় একটি আবাসিক কমপ্লেক্সে যে পরিমাণ ফাঁকা জায়গা থাকার কথা, অর্থাৎ গাড়ি প্রবেশের জন্য যে রাস্তা থাকার কথা সেই রাস্তাগুলো নেই। ফায়ার সার্ভিস বলছে যে এই ধরনের ভবনে কমপক্ষে 15 ফিট চওড়া রাস্তা থাকার কথা, কিন্তু এখানে রয়েছে মাত্র 3 ফিট চওড়া রাস্তা। এই কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে পারেনি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে এবং সময় বেশি লেগেছে, এই দাবি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ করেছে। তো অপরদিকে এই যে ভবন কমপ্লেক্স সেটির যে মালিক কর্তৃপক্ষ অর্থাৎ বিটিআই এর যে ব্যবস্থাপনা পরিচালক, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল। তো তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই ধরনের ভবনে তার দাবি হচ্ছে যে রাজুকের অনুমোদন নিয়েই তারা এই ভবনটি তৈরি করেছেন এবং রাজুক এবং ফায়ার সার্ভিসের সনদ তাদের কাছে রয়েছে। এবং তিনি যে বিটিআই কর্তৃপক্ষ দাবি করেছে যে এই ভবনের প্রত্যেকটি তলাতেই হচ্ছে ফায়ার ডিস্টিংগুইশার ছিল, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার ডিস্টিংগুইশার ছিল। কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলেছে যে ফায়ার ডিস্টিংগুইশার ছিল ঠিক আছে, কিন্তু যে ফায়ার ডিস্টিংগুইশারগুলো এইসব ভবনের বিভিন্ন তলায় ছিল প্রত্যেকটি 2015 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। তো এই বিষয়টিও আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বিটিআই কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করেছিলাম, তো তারা কিন্তু এটি অস্বীকার করেছে। তো এই মুহূর্তে আপনি দেখছেন যে যে আমি যেটি বলেছিলাম যে যারা বাসিন্দারা বের হয়ে যাচ্ছেন, তো এখন সেই অবস্থাটাই চলছে। তো এই পুড়ে যাওয়া ভবন থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সঞ্জনা। রাজধানীর উত্তরবাড্ডার বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুবেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গুপ্ত হত্যার সাথে বিএনপি জামাত জড়িত। প্রতিদিন ইফতার পার্টিতে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে জঙ্গিদের কোনো স্থান হবে না। সকালে 2016-17 অর্থ বছরের বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক রপ্তানিতে উৎসে করের পরিমাণ 0.7% করার আহ্বান জানান। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। বিএনপি জামাত যেভাবে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, এর থেকে বড় সন্ত্রাসী কাজ আর কি হতে পারে যে প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে হত্যা করা। আর এরপর যে গুপ্ত হত্যা, যেটা আমরা একটু সন্দেহ পোষণ করেছিলাম, হঠাৎ গুপ্ত হত্যা কেন? যেখানে মাদারীপুরে একজন শিক্ষক রিপনকে হত্যা করার উদ্দেশ্যে তাকে আঘাত করলো জনগণ। আমি ধন্যবাদ জানাই মাদারীপুরবাসীকে যে জনগণ সাহসের সাথে সেই আঘাতকারী তাকে ধরে ফেললো। আর রোজা রমজানের দিন আমরা ইফতার পার্টিতে যাই, আল্লাহ রসুলের নাম নিই, আর ওই মহিলা সেখানে যে প্রতিদিন নতুন নতুন গিবাত গাওয়া, মানুষের বদনাম করা আর মিথ্যা অসত্য কথা বলা, এটাই হচ্ছে তার চরিত্র। তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানিকারকগণের বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মের সুযোগ সৃষ্টিতে অবদান এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা নিয়ে রপ্তানি আয়ের উপর উৎসে কর কর্তনের হার 0.70 করার অনুরোধ জানাচ্ছি। দুপুরের সময় আরো থাকছে বিদেশি পণ্যের দখলে দেশের ঈদ বাজার, হারিয়ে যেতে বসেছে দেশি পণ্য, দুশ্চিন্তায় উৎপাদকরা। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার মূল অভিযুক্ত মুসা, নবী, রাশেদ, শাহজাহান ও কালু সহ অন্যান্য আসামিরা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। তাদের নাম, ঠিকানা এবং ছবি দিয়ে দেশের সব বিমান ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মৃত্যু হত্যার পুরো চিত্র এখন তদন্তকারী গোয়েন্দা পুলিশের হাতে। ভিডিও ফুটেজের পাশাপাশি গ্রেপ্তারকৃত 2 আসামি ওয়াসিম এবং আনোয়ারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় বাকি আসামিদের শনাক্তে সুবিধা হয়েছে। এর মধ্যে কিলিং মিশনের অন্যতম 2 আসামি মুসা এবং নবীর ছবি সহ যাবতীয় তথ্য পেয়েছে পুলিশ। তার সাথে রেখিত থাকা রাশেদ, শাহজাহান এবং কালুর তথ্য বাদ যায়নি। এই অবস্থায় পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তাদের বিদেশ পালানো ঠেকানোর প্রক্রিয়া। আনোয়ারের জবানবন্দিতে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম এসেছে
তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং যাতে তারা দেশ ছেড়ে যেতে না পারে সেই জন্য আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ওয়াসিম ও আনোয়ারের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে বাকি আসামিদের তথ্য পেয়ে যাওয়ায় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ভোলা ও মুনিরের ক্ষেত্রে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে তদন্তকারী গোয়েন্দা পুলিশ। সরাসরি জবানবন্দি না নিয়ে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। আমরা যে যতটুকু ইনফরমেশন পেয়েছি ততটুকু সেই ইনফরমেশনের আলোকে আমরা তাকে দিয়েছি তাদেরকে তারা যাতে কোনো পোর্ট দিয়ে পালিয়ে যেতে না পারে। তাদের ছবি দেওয়া হয়েছে বা কারোর আমরা অনেক আগে আমরা হয়তো পূর্ণাঙ্গ ইনফরমেশন পাইনি, এখন একটু কিছু পাচ্ছি। তো তার সত্ত্বেও আমরা সব বর্ডার চেকপয়েন্টে আমরা ইনফরমেশন দিয়েছি। গত 5 জুন নগরে জিএসি মোড়ে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করেছে 4 জনকে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং মোটরসাইকেল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিম নিবন্ধন জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুঠোফোন কোম্পানি এয়ারটেলের 21 কর্মকর্তা কর্মচারীকে আটক করেছে পুলিশ। এ সময় 1 লাখ সিম জব্দ করা হয়। দুপুরে রাজধানীর তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ব্রিফিং এই কথা জানান। ছিনতাইয়ের একটি ঘটনার সূত্র ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদের আটক করা হয়। পুলিশ জানায় আটক ব্যক্তিরা এয়ারটেলের সিম রি-রেজিস্ট্রেশন ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, তেজতুরি বাজার, তেজকুনিপাড়া সহ ইন্দিরা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আমরা খুঁজছিলাম মূলত ছিনতাইকারীকে, কিন্তু দেখতে পেলাম যে যেই সিম কার্ডগুলি এখানে ইউজ হয়েছে সেই সিম কার্ডগুলি প্রকৃত মালিক হচ্ছে একজন ভদ্র মহিলা। সেই সিম কার্ডের প্রকৃত মালিক হচ্ছে একজন ভদ্র মহিলা, যিনি জানেন না যে তার নামে এই ধরনের মোবাইল সিম কার্ডগুলি রেজিস্ট্রেশন করা হয়েছে। নর্মালি হয়তো একবার দিলেই হয়তো হয়ে যায়, কিন্তু তারা কিন্তু 2 বার, 3 বার, 4 বার, 5 বার এইভাবে তারা ফিঙ্গার ইমপ্রেশন নেয়। ফিঙ্গার ইমপ্রেশন নিয়ে তারা অন্য নাম্বারগুলি, তাদের কাছে যে অন্যান্য নাম্বার যেগুলি সংরক্ষিত রয়েছে সেই নাম্বারগুলি আপনার আমার নামে তারা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে নেয়। শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ওভালে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে 2 দল। এর আগের 3 ম্যাচের একটিতে ইংল্যান্ড জিতলেও বাকি দুটির একটি টাই ও প্রথমটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ফলে এই দুটি ম্যাচের একটিতে জিতলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। তাই পূর্বের একাদশ নিয়ে লঙ্কানদের বিপক্ষে খেলতে নামার পরিকল্পনা কোচ ট্রেভর বেইলিসের। এদিকে গেল 3 ম্যাচে 7 উইকেট পাওয়া লিয়াম প্লাঙ্কেট নিজের যোগ্যতা প্রমাণের দারুণ সুযোগ পান স্টিভেন ফিনের অনুপস্থিতিতে, তাই কোচও ভরসা রাখছেন তার উপর। এদিকে এই ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে শ্রীলঙ্কার। তবে গেল ম্যাচে মেন্ডিস, চান্দিমাল ও ম্যাথিউসের ব্যাটে রান এলেও ওপেনিং জুটি ব্যর্থ ছিল। ফলে এই ম্যাচে ভালো ফলাফল পেতে হলে জ্বলে উঠতে হবে ব্যাটসম্যানদের। পাশাপাশি দীর্ঘদিন পর দলে ফেরা মাহরুফ, চান্দিমাল ও ম্যাথিউসের কিছুটা চোট থাকায় দুশ্চিন্তায় থাকবে লঙ্কান কোচ গ্রাহাম ফোর্ড। গাইবান্ধায় নদ নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানির তোড়ে একটি স্লুইস গেট ভেঙে যাওয়ায় গ্রামের পর গ্রামে পানি ঢুকে পড়েছে। তলিয়ে যাচ্ছে আবাদি জমি, এতে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কোনো তৎপরতাই নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওবায়দুল ইসলামের ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। যমুনা নদীর পানির তোড়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামে ভেঙে যায় এই স্লুইস গেটটি। গেটটি ভেঙে যাওয়ার পর পানি ঢুকে পড়েছে পার্শ্ববর্তী মাঝিপাড়া, থৈকরপাড়া, ব্যাঙ্গারপাড়া, সরকারপাড়া সহ 8টি গ্রামে। ক্ষতিগ্রস্ত হয় আমন বীজতলা ও পাটক্ষেত। এতে 2টি শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। এখন যেগুলো কাছারের কাছে আছে এগুলোর বাড়িঘর ধরে আমরা নিজে টানাটানি করে ওই স্কুল আছে ওই স্কুলের মধ্যে যাইতেছি। খুবই নদী ভাঙছে,
ছয় সমস্যক শেষ হয়ে গেছে, এখন ভাঙতেই আছে, ভাঙটির উপরেই আছে। অন্যদিকে ফুলছড়ি উপজেলার গণকবর ও সাঘাটার গোবিন্দি গ্রামেও যমুনা ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারা মানুষগুলো এখন অসহায়। ছোটবেল বউ বাচ্চা নিয়ে খাবার নাই, কিছু নাই, নদী ভাঙে যেতে জমা জমিন মোট সব চলে গেছে, এখন কোথায় যাই? আমাদের এই বাড়িঘর যে ভাঙে যাচ্ছে, এখনো পর্যন্ত কেউ এখানে আসে নাই যে আমার পাশে এসে যে দাঁড়ানোর মতন। হলদিয়া গ্রামে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানালেও স্থানীয় জনপ্রতিনিধির দাবি এলাকায় কোনো কাজ হয়নি। যখন ভাঙন হয় আমরা বস্তা ফেলে ভাঙন প্রতিরোধটা করি, বস্তা পড়লে মোটামুটি ভাঙন স্তীমিত হয়, এটার আমরা রেজাল্ট পাই। আর এটা একটা ব্যয়বহুল কাজ, আপনি ভাঙন প্রতিরোধটা খুবই ব্যয়বহুল। হলদিয়াতে আমরা এই পর্যন্ত প্রায় ৩,৫০০ মতো বস্তা ফেলছি। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত এখানে তারা কোনো ভূমিকা পালন করেনি এবং তারা এখানে আসেনি এবং তারা কোনো পদক্ষেপও নেয়নি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি থেকে সাঘাটা উপজেলার হলদিয়া পর্যন্ত 5টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঈদ যত এগিয়ে আসছে, রাজধানীর বিপণী বিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতা সমাগম। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটিতে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, চৌধুরী, আপনি জানেন যে ঈদের আর যেহেতু 6 থেকে 7 দিন বাকি আছে, তাই এখন শেষ মুহূর্তের কেনাকাটাই চলছে। আর এছাড়া ঈদের ছুটিতে যারা দেশের বাড়িতে কিংবা গ্রামের বাড়িতে চলে যাবেন, তারা কিন্তু আসলে চাচ্ছেন শেষ মুহূর্তে কেনাকাটা করে নিতে। শুক্রবার থেকে সরকারি ছুটি ঘোষণা করায় কিন্তু আসলে অনেকেই আজকের কিংবা কালকের এই দুদিনই সময় পাচ্ছেন ঢাকা থেকে কেনাকাটা করার জন্য। পরিবার পরিজনের জন্য যেমন কেনাকাটা তারা করছেন, তেমনি তাদের নিজেদের জন্য আসলে পোশাক কেনার জন্য এখন শেষ মুহূর্তে তারা আসলে ভিড় করছেন বিপণী বিতানগুলোতে। আমি এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা শপিং সেন্টারে। আপনি এখানে জানেন যে এখানে সব ধরনের সংগ্রহ থাকায় অনেকেই এখানে আসেন, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত অনেকেই আসলে এখানে এসে থাকেন। তারা এখান থেকে বিভিন্ন যে সংগ্রহগুলো রয়েছে সেগুলো তারা দেখেন কিংবা পোশাকগুলো কেনার চেষ্টা করেন। এবং এখানে আমরা দেখেছি যে মোটামুটি বাংলাদেশের যে ফ্যাশন হাউসগুলো রয়েছে, সেই দেশীয় ফ্যাশন হাউসের প্রতি আসলে অনেক বেশি আগ্রহ রয়েছে এখানে এসে, যেমনটা আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে অর্থাৎ ভারতীয় কিংবা পাকিস্তানি কিছু সংগ্রহ কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পাচ্ছে কিংবা তারা আসলে ক্রেতারা কিন্তু সেই দিকে ঝুঁকছেন। তবে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো মেয়েদের যে সংগ্রহগুলো রয়েছে, মেয়েদের সালোয়ার কামিজ কিংবা মেয়েদের যে পোশাক রয়েছে, সেখানে কিন্তু আসলে ভারতীয় কিংবা পাকিস্তানি পোশাকের একটি আমরা রাজত্ব দেখতে পাচ্ছি কিংবা সেখানে তাদের একটি দৌরাত্ম্য বলা যায় দেখতে পাচ্ছি। কিন্তু দেশীয় ছেলেদের যে পোশাক রয়েছে, সেখানে কিন্তু ছেলেদের শার্ট কিংবা পাঞ্জাবি, সেখানে কিন্তু আমরা দেশীয় যে ফ্যাশন হাউসগুলো রয়েছে তাদের একটি প্রভাব এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা ছেলেরা রয়েছেন কিংবা যারা পুরুষ রয়েছেন, তাদের পোশাক কিন্তু আসলে তারা অনেকটা চেষ্টা করছেন দেশীয় ফ্যাশন হাউসগুলোতে, বিশেষ করে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ অবশ্যই দেশীয় ফ্যাশন হাউস, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। শার্টের ক্ষেত্রেও কিন্তু শার্ট কিংবা আমি যদি গেঞ্জির কথা বলি, সেখানে কিন্তু তারা অনেকে দেশীয় সংগ্রহগুলো কেনার চেষ্টা করছেন। জিন্সের যে সংগ্রহগুলো রয়েছে ছেলেদের, সেখানে হয়তো তারা একটু চেষ্টা করছেন দেশের বাইরে চায়না কিংবা থাইল্যান্ডের যে পোশাকগুলো যে সংগ্রহগুলো রয়েছে সেগুলো তারা আসলে কেনার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে আমি যদি আরেকটু বলি যে আসলে অন্যান্য যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে গহনার আইটেম থেকে শুরু করে জুতার আইটেমগুলো, সেগুলো কিন্তু আসলে অনেকেই কেনাকাটা করছেন। আপনি জানেন যে জুতাটা যেহেতু আসলে জুতো শেষ কেনা হিসেবে তারা আসলে কিনে থাকেন, সেহেতু কিন্তু আসলে জুতার দিকে এই মুহূর্তে তারা ঝুঁকছেন। তো মোটামুটি যেহেতু আরো 6 থেকে 7 দিন বাকি আছে, তো 6-7 দিন আসলে আরো বেশ বেচা কেনা হবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন বিক্রেতারা। তো সঞ্জনা চৌধুরী, এখন পর্যন্ত ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে সহকর্মী ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর। চলে যাচ্ছি পরের খবরে। বিদেশি পণ্যের দখলে খুলনার ঈদ বাজার। ছোট বড় সব শ্রেণীর মানুষের জন্য অধিকাংশ বিপণী বিতানে শোভা পাচ্ছে বিদেশি বাহারি পোশাক। কসমেটিক্সের দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও বিক্রি হওয়া পণ্যে লেখা রয়েছে ভারত বা চীনের নাম। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি পণ্যের আধিক্যে দেশি পণ্যের বাজার হারিয়ে যেতে বসেছে। নিয়ামুল হাসান কোচির ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। থাইল্যান্ডের গেঞ্জি সেট আছে, তারপরে ইন্ডিয়ান আপনার বিভিন্ন ধরনের ফ্রক আছে, লেহেঙ্গা আছে, তারপরে গেঞ্জি সেট আছে, চায়না বেশ কিছু ফ্রক আছে। এইবার ঈদে সবচেয়ে বেশি চলছে ইন্ডিয়ান পোশাক, যে পোশাকগুলি মানসম্মত এবং নতুন বেরোয়েছে। বিক্রেতাদের এমন বক্তব্যই বলে দেয় খুলনা মহানগরীর বাজার কতটা দখল করে আছে বিদেশি পণ্য। এর মধ্যে শীর্ষে রয়েছে মেয়েদের ভারতীয় বাজিরা ও মাস্তানি, লেহেঙ্গা,
হট টপস, ক্যাট টপস সহ নানা নামের পোশাক। এছাড়া ছেলেদের জন্য চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার জিন্স প্যান্ট, টি শার্ট বিক্রি হচ্ছে খুলনার অধিকাংশ বিপণী বিতানগুলোতে। কোনো কোনো জায়গায় দেশি কোনো পণ্যই বিক্রি হয় না। বিক্রেতাদের দাবি, বিদেশি পণ্য গুণগত মানের দিক থেকে অনেক উন্নত এবং টেকসই। দেশি শাড়ির চেয়ে বিদেশি চকচক, রং পাকা, এগুলো জন্য বিদেশি শাড়ি চলে বেশি। আর দেশি শাড়ি যে খারাপ তা না, কিন্তু চকচক ফিনিশিং সেরকম একটা ভালো না। দেশি জিনিস রং থাকে না, টেকে না, মান সম্পূর্ণ হয় না, অথচ দাম কিন্তু সমানে সমানে চলে আসে। এ কারণে আমাদের বিদেশির প্রতি মানুষের ঝোঁক বেশি। বিক্রেতাদের মতো ক্রেতাদের কণ্ঠেও পাওয়া গেল বিদেশি পণ্যের ব্যাপারে একই সুর। বাইরে যে পোশাকটা পাই সেটার মধ্যে আসলে অনেক ভেরিয়েশন থাকে, আর প্রাইস রেঞ্জটাও দেখা যাচ্ছে যে বাহিরেরটা দেশির তুলনায় তুলনামূলক কম। বিদেশি জিনিসের প্রতি আমাদের বিশ্বাসটা বেশি জন্মেছে ব্যবহার করে করে, তাদের ফিনিশিংটা খুব ভালো হয়। শুধু খুলনা মহানগরীর নয়, জেলার প্রতিটি উপজেলাতেও রয়েছে বিদেশি পণ্যের আধিক্য। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঈদকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে চলছে বগি সংস্কারের কাজ। এর মধ্যে 67টি বগি সংস্কার শেষে হস্তান্তর করা হয়েছে। যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে এসব বগি চলতি ট্রেনগুলোই সংযোজন করা হবে। সৈয়দপুর রেলওয়ে ক্যারেজ শপের কর্মকর্তারা জানান, ঈদে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতেই 84টি বগির সংস্কার কাজ শুরু করা হয়। মেরামত শেষে 67টি বগি ইতোমধ্যে সংযোজনের জন্য হস্তান্তর করা হয়েছে। বাকি 17টি বগি হস্তান্তরের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা রাত দিন কাজ করছেন। এছাড়া ঘরমুখো যাত্রীদের জানমাল রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশ। এর অংশ হিসেবে 12টি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি স্থানীয় জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ দল যাত্রী নিরাপত্তায় কাজ করছে। দুপুরের সময় আরো থাকছে বুয়েনোস আয়ার্সে লিওনেল মেসির মূর্তি উন্মোচন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ দেশটির সাবেক ফুটবলারদের। দেশে গত বছর সেবা খাতে ঘুষের পরিমাণ প্রায় 8,822 কোটি টাকা। সেবা খাত নিয়ে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির জাতীয় দুর্নীতি জরিপে এ তথ্য উঠে আসে। 16টি সেবা খাতের মধ্যে ঘুষ লেনদেনের শীর্ষে রয়েছে পাসপোর্ট খাত। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি প্রশাসন তালিকার উপরে অবস্থান করছে। সকালে ধানমন্ডির টিআইবি অফিসে এ তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতির বোঝা সেটাও গতবার তুলনায় একটু বেড়েছে, যেটি এবার হয়েছে 8,882 কোটি টাকা প্রাক্কলিত। সেটি ঘুষ বাবদ দিতে হয়েছে আমাদের হিসাব অনুযায়ী, যেটি 2012 তুলনায় প্রায় 1,1500 কোটি টাকা বেশি। আমরা দেখতে পেয়েছি শিক্ষা, বিআরটিএ, ভূমি প্রশাসন, বিচারিক সেবা, আমাদের দুর্নীতির ব্যাপকতা, গভীরতা খুবই উদ্বেগজনক। এবং বিশেষ করে যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচারিক সেবা শুধুমাত্র সেবা খাতেই নয়, তারা আবার দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের উপর। কুসংস্কার আর সামান্য অসাবধানতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে 3.5 বছরের শিশু আরাফাতকে। জন্মের 3 দিনের মাথায় আতুর ঘরে রাখা ছাইয়ের হাঁড়িতে পড়ে যায় সে। তারপর সঠিকভাবে চিকিৎসা না হয় তার শারীরিক অবস্থারই অবনতি। কিন্তু দীর্ঘ 4 বছর ধরে চিকিৎসা করে দরিদ্র বাবা মা এখন অনেকটাই অসহায়। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। মুখের একাংশ পোড়া, 2 হাতের অনেক আঙুল নেই, হাঁটতেও কষ্ট হয়। তারপরেও চাঞ্চল্যের শেষ নেই ছোট্ট শিশু আরাফাতের। সন্তানের জন্য ব্যাকুল সোহেল ও জান্নাতের বিয়ের 5 বছর পর আরাফাতের জন্ম। বহু প্রত্যাশিত সন্তানের উপর অশুভ কোনো শক্তির যেন নজর না পড়ে, সেজন্য ঘরের বড় হাঁড়িতে করে সব সময় ছাই চাপা আগুন রাখতেন জান্নাতুল। আর এটাই কাল হয়ে দেখা দিল প্রাণের সন্তানের জন্য। আলগা বাতাস আসবে এই জন্য বড় পাতিলে করে আগুন রাখা হয়েছে আর কি, ছাই আগুন। তখন আমি আগুনের পাশে ওকে নিয়ে বসা ছিলাম, তখন আমার জ্ঞান হারাই মাথা ঘুরে পড়ে যায়, ও আমার কোল থেকে ওই ছাই আগুনে পড়ে যায়। 2-3 মাস পর পর আরাফাতের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসতে হয়। কিন্তু বাসের সহকারী হিসাবে কাজ করা বাবা সোহেলের জন্য দীর্ঘ চিকিৎসার খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। 4 বছর ধরে মেডিকেল ট্রিটমেন্ট অবস্থা চলতেছে।
আমার জায়গায় টাকা টুকা যা ছিল সবগুলো শেষ। এখন মনে করেন এবার 4-5টা অপারেশন আছে বাচ্চার, এই অপারেশন করার জন্য আমার কাছে তেমন টাকা টুকা নাই। দেশে নবজাতককে ঘিরে প্রচলিত কুসংস্কারগুলো রোধ করা গেলে এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের দেশে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই দেখা যায় এবং আমার 90% বার্ন পেশেন্ট আমরা দেখি এই ধরনের অসাবধানতাবশত দুর্ঘটনা। আমরা যদি একটু সচেতন করতে পারি মানুষকে, আমরা এই ধরনের দুর্ঘটনা রোধ করতে পারব। একদম স্বাভাবিক কোনোভাবেই হয় না, তবে একটা ফাংশনাল ভালো পজিশন করে দেওয়া যাবে। হাতটা যেন সে কাজ করতে পারে, বাচ্চাটা বড় হলে পায়ে যেন ঠিকমতো হাঁটতে পারে। আরাফাত এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের 2 নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের 16তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে সভা শুরু হয়। এ সময় বীমা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান ছাড়াও বর্তমান চেয়ারম্যান হামিদা রহমান এবং পরিচালক ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ভবিষ্যৎ উন্নয়ন এবং গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সেগুলো গ্রহণ করা হয়। তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 36 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক। অন্তত 3 জন আত্মঘাতী হামলাকারী অতর্কিত গুলি চালিয়ে এবং শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালায় বলে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর ভাসিফ শাহিন। আবারও সন্ত্রাসী হামলা, আবারও রক্তাক্ত হল তুরস্ক। এবার লক্ষ্য ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় সময় রাত 10টা। হঠাৎই 3 মুখোশধারী অত্যাধুনিক কালাশনিকভ রাইফেল নিয়ে ট্যাক্সিতে করে এসে ঢুকে পড়ে বিমানবন্দর এলাকায়। এ সময় গুলি চালাতে চালাতে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করে 3 সন্ত্রাসী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতেই শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় 3 বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। ঘটনার আকস্মিকতায় দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন বিমানবন্দরের যাত্রীসহ অন্যান্য সাধারণ মানুষ। আমি আমার লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। পুলিশ এসে বলল শুয়ে পড়তে। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করছিল। পুলিশও তাদের উপর পাল্টা গুলি চালায়। আমার পাশেই একজন গুলিবিদ্ধ হয়। বোমা বিস্ফোরণ ঘটতেই তাকিয়ে দেখি বহু লাশ পড়ে আছে। হামলার পরপরই আহতদের উদ্ধারে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। স্থানীয় গণমাধ্যম জানায় হতাহতের বেশিরভাগই তুর্কি নাগরিক এবং এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। প্রাথমিক তদন্ত শেষে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পেয়েছি। তদন্ত কার্যক্রম এখনো চলছে। হামলার পর বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ থাকলেও এই মুহূর্তে বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে যৌথ লড়াই ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এছাড়াও হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র, জার্মানি ও আরো বিভিন্ন দেশ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে উন্মোচন করা হলো লিওনেল মেসির মূর্তি। এদিকে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে দেশটির সাবেক ফুটবলাররা। কিংবদন্তির খাতায় নাম লিখিয়েছেন আগেই, হাতছানি ছিল অমরত্বের পথে হাঁটার, কিন্তু আবারও সেই পুরনো গল্পের পুনর্মঞ্চায়ন। আর্জেন্টিনা ও মেসির জন্য ফাইনাল হয়ে থাকলো হতাশার গল্প। শতবর্ষে পা রাখা বিশেষ কোপা আমেরিকা আরো বিশেষ হলো এক লিওনেল মেসির জন্য। 10 বছরের আন্তর্জাতিক, কারণ বয়স তো মাত্রই 29। জাতীয় দলের হয়ে দেয়ার এখনো ঢের বাকি মেসির। অনেকেরই বিশ্বাস আর্জেন্টিনার জার্সি গায়ে একদিন বিশ্বকাপ জিতবেন মেসি। প্রিয় ফুটবলারকে ভালোবাসায় সিক্ত করছেন সবাই, অনুরোধ করছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার, আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার।
সেই দাবিকে আরো জোরালো করতে কিনা জন্মভূমি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে উন্মোচন করা হলো লিওনেল মেসির মূর্তি। নগরীর পাসে দে লা গ্লোরিয়ায় দেশটির ক্রীড়াঙ্গনের তারকাদের মূর্তির পাশে এবার জায়গা হলো বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এই ফুটবলারের ধাতব এই মূর্তি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে সাধারণ সমর্থকরা মেসিকে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসতে অনুরোধ করছেন। সেই পাল্লাটা দিন দিন যেন আরো ভারী হচ্ছে। আমার জন্য এটা দারুণ এক মুহূর্ত। মেসিকে সম্মান জানাচ্ছি এবং জাতীয় দলের সঙ্গে থাকার জন্য তাকে অনুরোধ করছি। আমার কোনো সন্দেহ নেই মেসি আমাদের রাশিয়াতে বিশ্বকাপ জেতাবে। আমার মনে হয় মেসি আবেগের বশেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সে তার সিদ্ধান্ত বদলাবে এবং জাতীয় দলের সঙ্গেই থাকবে। মেসিকে নিয়ে কিছুই বলার নেই, তার উচিত পরিবার ও নিজের সাথে কথা বলার। জাতীয় দলে সে ফিরবেই। ক্লাবের হয়ে মেসি জিতেছেন অনেক শিরোপা, হয়েছেন বিশ্বসেরা ফুটবলারও, কিন্তু জাতীয় দলের হয়ে অর্জনের খাতায় বলার মতো যোগ হয়নি কিছুই। মেসির সেই আজন্ম লালিত স্বপ্নটাই পূরণ হতে দেখতে চান তার কোটি সমর্থকরা। তাই তো সবার আকুতি, ফিরে এসো মেসি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। অপরিকল্পিতভাবে নির্মাণের কারণেই বিটিআই ভবনের আগুন নেভাতে এত সময় লেগেছে বলছে ফায়ার সার্ভিস। আটকা পড়া শতাধিক মানুষ উদ্ধার হয় 2.5 ঘন্টায়। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় পলাতক অভিযুক্তরা দেশ ছাড়তে পারে তথ্য গোয়েন্দাদের। বিমান ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি। সিম নিবন্ধন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে এয়ারটেলের 21 কর্মকর্তা কর্মচারী আটক, 1 লাখ সিম জব্দ। গুপ্ত হত্যার সঙ্গে বিএনপি জামায়াতি জড়িত মন্তব্য প্রধানমন্ত্রী। বললেন প্রতিদিন ইফতারে মিথ্যাচার করছেন বিএনপি নেত্রী। এবং তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা, কমপক্ষে 36 জন নিহত, আহত শতাধিক। নির্ধারিত সব ফ্লাইট বাতিল। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।